ওকে, সো একটা কোম্পানির মেইন ইম্পর্টেন্ট কিন্তু প্রাইসিং স্ট্র্যাটেজি, বিকজ প্রাইসিং স্ট্র্যাটেজি দিয়ে আপনার বিজনেসটা কীভাবে করতেছেন, কীভাবে পজিশনিং করতেছেন আর ব্যবসাটা কীভাবে হচ্ছে এটা জানা ইম্পর্টেন্ট। সো প্রাইসিং স্ট্র্যাটেজি খুবই সিম্পল, আর কিছু স্মল টুইক্স করলে কিন্তু আপনি অনেক প্রফিট করতে পারবেন। সো কী ধরনের স্ট্র্যাটেজি করবেন, কীভাবে বিজনেসটা পজিশন করবেন, কী কী টেকনিক্স ইউজ করা যায়, কী ধরনের প্রাইসিং স্ট্র্যাটেজি আছে, এগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। সো ফার্স্ট আমরা দেখি আপনি কীভাবে ব্র্যান্ডটাকে পজিশন করতে পারেন। সো আপনি অ্যাফোর্ডেবল একটা রেঞ্জে রাখতে পারেন। সো অ্যাফোর্ডেবল রেঞ্জে রাখলে মানুষ বলবে যে আচ্ছা একটু চিপার। মিড টিয়ার রেঞ্জে রাখতে পারেন, যেটা আমার পার্সোনালি খুব পছন্দ, 320 থেকে 400 টাকা, 160 থেকে 280 টাকা হচ্ছে যে চিপ। প্রিমিয়াম হচ্ছে যে 600 থেকে 1000 টাকা, যেটা হচ্ছে অনেক দামি ব্র্যান্ড। সো একটা করে আমরা ডিফাইন করি। সো অ্যাফোর্ডেবল হচ্ছে লো প্রাইস, নট দ্য বেস্ট কোয়ালিটি। সো যখন একটা ব্র্যান্ড আমরা যখন দেখি একটা জিনিস যে প্রাইস অনেক সস্তা, আমরা কিন্তু এজিউম করে নিই যে আচ্ছা প্রোডাক্টটা মনে হয় না অত দামি হবে, উইচ ইজ ফাইন। এক একজনের বিজনেস স্ট্র্যাটেজি এক এক রকম, কোনোটা কিন্তু খারাপ ভালো না। সো একটা হচ্ছে কাস্টমার এক্সপেক্টস লো কোয়ালিটি, সো এটা অ্যাফোর্ডেবল। সেকেন্ড হচ্ছে অনেক স্ট্রাগল করবেন। সো প্রবলেমটা কী হয়, যখন আপনি একটা জিনিস কম চার্জ করবেন তখন কিন্তু আপনার প্রফিট মার্জিনও কম থাকবে। সো ধরেন একটা টি শার্ট আপনি কিনলেন 100 টাকা দিয়ে বা 80 টাকা দিয়ে হোলসেলে, তখন কিন্তু আপনি যখন ওইটা 200 টাকা বা তার ওই রেঞ্জে রাখবেন তখন কিন্তু ওইটা মার্জিনস কম থাকবে, কারণ আপনার মার্কেটিং কস্ট আছে, আপনার ব্র্যান্ডিং কস্ট আছে, আপনার অফিস ভাড়া দিতে হবে। সো ওই সময় আমরা লো কস্ট রেখে, লো মার্জিন রেখে ব্যবসা করতে হয়। এই ক্ষেত্রে যেটা হয়, ভলিউমে ব্যবসা করতে হবে। সো ধরেন আপনি 80 টাকা দিয়ে কিনলেন, আপনি 5000 পিস বেচলেন, তখন আপনার ওই 20 টাকার প্রফিটেই কিন্তু অনেক টাকা হয়ে যায়, রাইট? সো এটা কুড বি ওয়ান স্ট্র্যাটেজি। আর একটা হচ্ছে ব্র্যান্ডিংয়ে আপনার অত স্পেন্ড করতে হবে না, কারণ আপনি কোনো রকম বানিয়ে দিলেন, বিকজ ব্র্যান্ডিংয়ে যদি আবার স্পেন্ড করেন তখন এই অ্যাফোর্ডেবল রেঞ্জে থাকবে না। আচ্ছা, তারপর আসি মিড টায়ার রেঞ্জ। সো প্রাইস হায়ার দেন ইউজুয়াল বাট নট ক্রেজি এক্সপেন্সিভ। সো ধরেন আপনি ক্রেজি একটা ইঞ্জিনের জন্য 2000 টাকা চেয়ে বসলেন না, আপনি 400 টাকা 500 টাকা রাখলেন, ওইটা একটা মিড টিয়ার রেঞ্জ। সো মানুষ বলবে আচ্ছা না, এই ব্র্যান্ডটা খারাপ না, ভালো। যেটা আমার ব্র্যান্ডের সাথে আমি করছি, ম্যাট কফিকে ওভাবে রেঞ্জটাতে রাখছি যাতে সুবিধা হয়। সো কাস্টমার্স এক্সপেক্ট গুড কোয়ালিটি। সো গুড কোয়ালিটি কিন্তু এনশিওর করতে হবে এই রেঞ্জটাতে থাকলে। সেকেন্ড হচ্ছে বিজনেস উইল মেক সেন্স বিকজ ইভেন ইফ আদার ফ্যাক্টরস ইনক্রিজ কস্ট ইটস স্টিল। সো আপনি ধরেন 500 টাকা যদি দেন, আপনার একটা কস্ট টি শার্টে বানাইতে ধরেন 250 টাকা খরচ হলো। সো আরও 250 টাকা কিন্তু থাকে ফর রুম টু হ্যাভ এক্সপেন্সেস ফর অ্যাডস, তারপরে মার্কেটিং, অনেকগুলো ক্যাম্পেইন করতে পারেন। সো তখন আপনি একটু খেলতে পারবেন যে না, এই সব জিনিসে আমি স্পেন্ড করতে পারবো। ওয়ারাজ যখন অ্যাফোর্ডেবল রেঞ্জে রাখবেন তখন কিন্তু এইসব জিনিস করতে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। অ্যান্ড মিড টিয়ার রেঞ্জে রাখলে যেটা হয়, আপনার ধরেন 100 পিস বেচতে হবে বা 500 পিস বেচতে হবে, আপনার 5000 পিস বেচার ওই টেনশনটা থাকবে না। সো এটা হচ্ছে মিড টিয়ার অ্যান্ড ক্যান বি স্কেল আপ টু আ প্রিমিয়াম ব্র্যান্ড। সো এই রেঞ্জে থাকলে যেটা আরেকটা সুবিধা, আপনি আস্তে আস্তে এটা কিন্তু আরেকটা লাইন বের করতে পারবেন যে হ্যাঁ প্রিমিয়াম রেঞ্জ। এটা হচ্ছে লেটসে আপনার ব্র্যান্ডের নাম হাতি.com। সো হাতি.com-এর একটা প্রিমিয়াম রেঞ্জ বের করতে পারবেন আপনি, তখন মানুষ বুঝবে যে ডিফারেন্সটা কী। ওয়ারাজ আপনি যদি অ্যাফোর্ডেবল রেঞ্জে রাখেন তখন ওই জিনিসটার ব্র্যান্ডিংটা যেহেতু খারাপ, ডিফারেন্ট জিনিস করতে ডিফিকাল্ট হবে। ওকে, নেক্সট আসি হচ্ছে প্রিমিয়াম রেঞ্জ, যেটা আমার ফেভারিট, আর আমি কয়েকটা ব্র্যান্ডের সাথে এটা টেস্ট করছি অ্যান্ড ইট হ্যাজ ওয়ার্কড। সো আনরিয়েলিস্টিক প্রাইসিং জাস্টিফাইড বাই ব্র্যান্ডিং। সো আপনি দেখেন যখন আমরা আইফোন কিনি, রাইট, আইফোন কিনলে আমরা কী করি, ওদের ব্র্যান্ডিংটা খুব সুন্দর, প্যাকেজিং বক্সটা খুব স্মুথ, একটা এক্সপিরিয়েন্স দিই। সো আপনি যখন প্রিমিয়াম দিবেন, আপনার আশেপাশের জিনিসের এক্সপিরিয়েন্সটাও প্রিমিয়াম হইতে হবে যাতে জাস্টিফাইজ। আপনি অ্যাপেল স্টোরে গেলে দেখবেন খুবই প্রিমিয়াম, সব হোয়াইট, একটা ফিল আছে, লুক অ্যান্ড ফিলটা কিন্তু খুবই প্রিমিয়াম, ভালো লাগবে। সো প্রিমিয়াম যদি আপনি এইভাবে রেঞ্জ সেল করতে চান, কী কী ইস্যু আছে, হাই কোয়ালিটি ফ্যাব্রিক। সো ফার্স্ট হচ্ছে মেইন যে প্রোডাক্টটা, যেরকম আইফোন কিন্তু ফাটাফাটি একটা প্রোডাক্ট, রাইট, খুবই প্রিমিয়াম, খুবই ইম্পর্টেন্ট প্রোডাক্টটা যাতে ভালো হয়। সো ভালো ফ্যাব্রিক দিয়ে আপনি কিন্তু প্রিমিয়াম প্রাইসিংয়ের রেঞ্জে দিতে হবে। সেকেন্ড হচ্ছে মোর রুম টু প্লে উইথ ফেসবুক অ্যাডস, প্রফিট মার্জিন আর এক্সটেন্সিভ। সো ধরেন ফেসবুক অ্যাডস যখন দিই আমরা কিন্তু অনেক টেস্ট করি, রাইট। সো ধরেন টি শার্টের ক্ষেত্রে যেটা হয়, আপনি যখন অ্যাডস দিলেন কেউ কনভার্ট হইলো না, বাট আপনি যে ওই মানুষটার পিছিয়ে টাকা খরচ করলেন, আপনি যে ধরেন 80 টাকা দিয়ে ওই মানুষটাকে অ্যাডটা দেখালেন, ওই এক্সপেন্স কিন্তু আপনার হয়ে গেছে। বাট আপনি যখন এই একজন কিনবে এই একটা প্রিমিয়াম টি শার্ট, তখন কিন্তু ধরেন আপনার 2000 টাকা প্রফিট হলো, আপনি কিন্তু অনেক মানুষকে অ্যাড দেখায়ও আপনি ওই এক্সপেরিমেন্টটা করতে পারেন। সো যত মার্জিনস হাই থাকবে
ইউ হ্যাভ মোর রুম টু এক্সপেরিমেন্ট অ্যান্ড ইউ হ্যাভ মোর রুম ফর প্রফিট অ্যান্ড আপনি আরও অনেক ক্যাম্পেইনস করতে পারেন। থার্ড হচ্ছে কি নিশ ক্রাউড, ডিফিকাল্ট টু স্কেল ইন বাংলাদেশ, ক্যান বি ডান ইন্টারন্যাশনালি। সো বাংলাদেশের মার্কেটে কিন্তু টি শার্ট আমাদের কি হয়, মানুষ বলে যে হ্যাঁ এটা তো আমরা গাউসিয়া থেকে কিনতে পারি, আমরা তো এটা গুলিস্তান থেকে কিনতে পারি, এই মাইন্ডসেট। যেহেতু আমাদের দেশে ফ্যাব্রিক বানায়, আমাদের দেশে অনেক স্টক লক প্রোডাক্টস পাওয়া যায়, চিপে ভালো জিনিস পাওয়া যায়। তো যখন প্রিমিয়াম ব্র্যান্ডস লঞ্চ করবেন আপনি অনেক স্ট্রাগল করবেন টু মেক দিস ওয়ার্ক, বিকজ জারা রিজেক্ট প্রোডাক্টস, গুচি রিজেক্ট প্রোডাক্টস কিন্তু আমাদের এখানে পাওয়া যায়। সো দ্যাটস আ ভেরি নেগেটিভ পয়েন্ট ফর প্রিমিয়াম ব্র্যান্ডিং, বাট দের ইজ আ ক্রাউড ছোটো। বাট আপনি যদি বিজনেসটা করতে চান আপনার টার্গেট থাকা উচিত যে আপনি ইন্টারন্যাশনালিও শিফট করবেন, আর কীভাবে ইন্টারন্যাশনালি শিফট করতে পারবেন ওগুলো আমি দেখাই দেবো একটা ভিডিওতে। সো এই হলো আমাদের 3টা স্টেজ। এখন দেখেন ব্যবসা যখন করবেন, প্রাইসিং যখন করবেন, আপনার তো জানা লাগবে যে কস্ট থাকবে, কিছু কিছু হিডেন কস্ট থাকে যেটা আমরা যখন শুরু করি ব্যবসা আমাদের মাথায় থাকে না, যে আয় হাই এই কস্টটা কোত্থেকে আসলো, এটা তো ভাবি না। যেরকম আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার এমপ্লয়িরা যে এত টিস্যু ব্যবহার করে এটা আমি জানতাম না। একটা বড় খরচ আমার এখন ইদানিং হচ্ছে ট্রান্সপোর্টে। এই যে ট্রান্সপোর্টের প্রবলেমটা হচ্ছে, আমি যেটা রিয়েলাইজ করছি, আমরা যখন কোনো প্রিন্টস পাঠাই বা ফ্যাক্টরি থেকে আপ ডাউন করি আমাদের কিন্তু ট্রাক লাগে, রাইট, বাল্কে। সো এই কস্টটা আমি কখনো চিন্তা করি নাই যে অনেক আমার মান্থ এন্ডে যায় 10-12 হাজার টাকার কস্টিং হয়ে যাবে। সো যেটা দেখলাম যে আমি 2 বা 3 বার যখন অর্ডার এরকম আনাই আমার এই কস্টটা বেড়ে যায়। সো একটা সবসময় মাথায় রাখবেন ট্রান্সপোর্ট কস্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর এটা আমি ডেলিভারি বলতেছি না, ওটা আলাদা। আপনার ফ্যাক্টরি থেকে যে নারায়ণগঞ্জ থেকে আসবে একটা ভ্যান ভাড়া করতে হবে, ওখানে 2-3 হাজার 5 হাজার টাকা কিন্তু চলে যায়। তারপর হচ্ছে পলি ব্যাগস। সো পলি ব্যাগস যেটা হয় যে হচ্ছে টি শার্টের প্যাকিং। সো অনেকে হিসাব করে কি আর এটা তো 1 টাকা, এটা তো 2 টাকা, এটা হয় না। বাট আপনি যখন মাসে 10,000 পিস বেচতেছেন আপনার কিন্তু 10,000 টাকার পলি লাগতেছে। আর আমরা যে প্যাকেজিং ইউজ করছি 15-20 টাকা চলে যায়। সো এরকম রিজেক্ট পলি, রিজেক্ট জিনিসপাতি কিন্তু একটা কস্ট। সো আপনি সবসময় এই জিনিসটা অ্যাড করবেন। সো ধরেন আপনি 300 পিস বানাইলেন, 300 পিস বানানোর জন্য আপনার 3,000 টাকা গাড়ি ভাড়া গেল। সো 3,000 টাকার গাড়ি ভাড়া যদি 300 টাকায় আমি ডিভাইড করি তাহলে কিন্তু এখানে আসে হচ্ছে কত, 10 টাকা করে কিন্তু আপনার পার প্রোডাক্টে খরচ হয়ে যাচ্ছে। সো 10 টাকা যখন খরচ হবে একটা প্রোডাক্টে পিসি, এইটা কিন্তু অনেক বড় একটা ডিফারেন্স, কারণ আমরা কিন্তু কম প্রফিটে ব্যবসা করছি। সো এই কস্টটা কিন্তু আপনি অ্যাড করতে হবে ওয়েন ইউ আর ডুইং বিজনেস। থার্ড আসি পলি ব্যাগস। পলি ব্যাগসেও কিন্তু 10 টাকা। সো এখানে আমার 10 টাকা হলো, এখানে আরও 10 টাকা গেল। সো এখানে কিন্তু 20 টাকার একটা ইনক্রিজ হয়ে গেল আপনার পুরা কস্টে। সো এইটা একটা হিডেন কস্ট যেটা আমি রিয়েলাইজ করি নাই ব্যবসা করার আগে, ব্যবসা করতে গিয়ে বুঝতে পারছি। তারপর হচ্ছে ইলেকট্রিক বিল। সো আমরা যে হিট প্রেস যেগুলো ইউজ করি বা অফিসের অ্যাপ্লায়েন্সেস, এগুলোও কিন্তু ইলেকট্রিক বিল অনেক সিগনিফিকেন্টলি বাড়ায়, বিকজ এটা হচ্ছে হাই ভোল্টেজ একটা জিনিস। সো আপনার ইলেকট্রিক বিলে কিন্তু আপনি ডিফারেন্ট জিনিস ডিফারেন্ট অনেক চার্জ করবে আপনি ইলেকট্রিক বিলে। সো আমার দেখা যায় যে প্রতি মাসে 8,000 টাকা ইলেকট্রিক বিল আসে, যেটা আগে 4-5 হাজার টাকা আসতো। সো দেখেন 3,000 টাকা কিন্তু আবার একটা এক্সট্রা অ্যাড হয়ে গেল। সো এখানেও কিন্তু 10 টাকা আমি ধরে নিচ্ছি, এগুলো হচ্ছে রাফ ম্যাথস, বাট এটাই একটা কিন্তু স্যাড ব্যাপার। আর ফোর্থ যেটা আমার সবচাইতে কষ্ট লাগে হচ্ছে রিটার্নস। সো এই রিটার্ন জিনিসটা কিন্তু অনেক অ্যাভয়েড করার টেকনিক আছে। সো রিটার্ন কি? রিটার্ন হচ্ছে কাস্টমার নিল, অর্ডার করলো, আপনাকে বললো হ্যাঁ ভাই পাঠাই দেন আমি নিব, তারপরও ফোন ধরলো না 3 দিন ধরে। সো একটা কুরিয়ার কোম্পানি অ্যাভারেজে 2 বা 3 ডেজের মতো রাখে। সো 3 ডেজ পর যখন ও ফেরত পাঠালো, কুরিয়ার কিন্তু আপনার থেকে টাকা কেটে রাখতেছে, 10-15 টাকা, 50 টাকা, 80 টাকাও কেটে রাখে। সো আপনার যে 80 টাকা রিটার্ন গেল, এটা কিন্তু আপনার লস। আপনি কিন্তু কোম্পানি থেকে ও কেটে রাখবে মাস শেষে। আর আপনি চিন্তা করেন মাসে যদি আপনার ধরেন 20টাও রিটার্ন আসে তাহলে কত, 8-16, 2,000 টাকার মতো কিন্তু আপনি রিটার্ন দিয়ে দিচ্ছেন, রিটার্নে স্পেন্ড করতেছেন। দিস ইজ অলসো আ কস্ট কিন্তু। সো এইটা রিটার্ন অ্যাভয়েড করার কী টেকনিক অ্যাপ্লাই করতে পারেন? সো আপনি কাস্টমারকে ফোন দিতে পারেন যে আচ্ছা আমরা পাঠাবো, কনফার্ম করবেন, আপনি একটা ডাবল চেক করতে পারেন। সেকেন্ড হচ্ছে আমি যে কুরিয়ার কোম্পানিটাই রেকমেন্ড করি সবাইকে, কুরিয়ার, ওরা কিন্তু আগে SMS পাঠায়, তার আগের দিন একটা মেসেজ পাঠায় যে আমরা পার্সেলটা নিছি ওই কোম্পানিটা থেকে। থার্ড দিন ওরা 3 দিন কুরিয়ারের কাছে রাখে, 3 বার যায়। সেগুলো কিন্তু কাস্টমারকে অনেক সময় নাই নিতে পারে বা অনেক সময় অ্যাভেলেবল নাই থাকতে পারে। তখন যেটা হয় কাস্টমার জানলো যে আচ্ছা না আমি আজকে নিব না কালকে নিব না পরশু নিব, প্লাস একটা
টেক্সট মেসেজও যায় এই কুরিয়ার কেসে যে আমার ডেলিভারি ম্যানের নাম্বার এরকম, আপনি কল দিয়ে কোঅর্ডিনেট করে নিতে পারেন। সো কাস্টমার যখন বলে যে আমি তো বাসায় থাকবো না, আমরা বলে দিই যে আপনার কাছে মেসেজ যাবে, আপনি কুরিয়ার ডেলিভারি ম্যানের সাথে কথা বলে আপনি কিন্তু আপনার পার্সেলটা আপনার টাইম মতো রিসিভ করতে পারেন। সো এই যে এই কস্টগুলো, এই সবগুলো কিন্তু অনেক মেজর একটা, এখানে আমি রাফলি যদি 4টা থেকেও হিসাব করি আমার 50 টাকার মতো কিন্তু আলাদা একটা হিডেন কস্ট হয়ে যায় আমি যদি সাম আপ করি। সো এই কস্টটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে when you're doing business। আর এই জিনিসগুলো কিন্তু মানুষ মাথায় রাখে না। সো নেক্সট টাইম যখন আপনি বিজনেস করবেন আপনার মাথায় থাকবে যে আচ্ছা না, এইসব জিনিস কিন্তু জেনে রাখা উচিত যে এটা হয়।